সরকারি চাকরির পরীক্ষা আর তাতে রিজার্ভেশনস, এই নিয়ে কিন্তু লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর মনে একটা বিরাট প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বিশেষ করে সেই পরীক্ষাগুলো নিয়ে যেগুলো দুটো ধাপে হয়, মানে প্রিলিমস আর মেন্স। প্রশ্নটা ঠিক কী ছিল? ধরুন কেউ প্রিলিমিনারি পরীক্ষায় রিজার্ভেশনের সুবিধা নিয়ে পাশ করল, কিন্তু মেন্সে দারুণ নম্বর পেল, সে কি তখন জেনারেল ক্যাটাগরিতে লড়তে পারবে? এই নিয়ে ছিল চরম বিভ্রান্তি। তবে সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায় এই সব প্রশ্নের একটা পরিষ্কার উত্তর দিয়ে দিয়েছে। আসুন এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাই আর একদম সহজ করে বুঝে নিই। আজকের এই আলোচনায় আমরা ঠিক কি দেখব। প্রথমে আমরা সেই মূল প্রশ্নটা খতিয়ে দেখব, তারপর যে মামলাটা সবকিছু বদলে দিল সেটার গভীরে যাব। এরপরেই আসছে সুপ্রিম কোর্টের রায়, আর কেন আদালত এমন রায় দিল সেই যুক্তিগুলো বুঝব। এই রায়ের ফলে আমাদের সবার উপর কী প্রভাব পড়বে সেটাও আলোচনা করব। আর সবশেষে দেখব কিভাবে মেধা আর সামাজিক ন্যায়বিচারের মধ্যে একটা দারুণ ভারসাম্য তৈরি হলো। তো চলুন শুরু করা যাক সেই আসল প্রশ্নটা দিয়ে, যেটা নিয়ে এত দিন ধরে এত বিতর্ক আর এত ধোঁয়াশা ছিল। প্রশ্নটা শুনতে সহজ হলেও আসলে বেশ জটিল। ভাবুন তো, একজন সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী, তিনি প্রিলিমস পরীক্ষায় ছাড় পেয়ে বা রিল্যাক্সড কাট অফের সুবিধা নিয়ে পাশ করলেন, কিন্তু মেন্স পরীক্ষায় তিনি এত ভালো ফল করলেন যে তার নম্বর জেনারেল ক্যাটাগরির কাট অফও ছাড়িয়ে গেল। এখন কি হবে? তাকে কি জেনারেল বা ওপেন ক্যাটাগরির লিস্টে জায়গা দেওয়া উচিত, নাকি তাকে নিজের সংরক্ষিত ক্যাটাগরিতেই থেকে যেতে হবে? এটাই ছিল লাখ টাকার প্রশ্ন। আর ঠিক এই পরিস্থিতি থেকেই জন্ম নিয়েছিল ডাবল বেনিফিট বা দ্বৈত সুবিধার বিতর্ক। অনেকেই বলতেন, একজন প্রার্থী তো দুবার সুবিধা পেতে পারে না। একবার প্রিলিমসে রিজার্ভেশনের সুবিধা নিল, আবার মেন্সে ভালো নম্বর পেয়ে জেনারেল ক্যাটাগরির সিটে লড়বে, এটা তো অন্যায়। এটাকে তারা একটা ডাবল বেনিফিট হিসাবে দেখছিলেন। চলুন এখন আমরা সরাসরি সেই কেসটার দিকে তাকাই, যে মামলাটা এই পুরো বিষয়টাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গিয়েছিল আর সব হিসেব নিকেশ বদলে দিয়েছে। ঘটনাটা ঘটেছিল 2022 সালের মহারাষ্ট্র টিচার অ্যাপটিটিউড অ্যান্ড ইন্টেলিজেন্স টেস্ট বা টেট পরীক্ষাকে কেন্দ্র করে। সেখানে ঠিক এমনটাই হয়েছিল। একজন সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থী প্রিলিমসের রিল্যাক্সড কাট অফের সাহায্যে কোয়ালিফাই করেন, কিন্তু মেন্স পরীক্ষায় তিনি দুর্দান্ত ফল করেন। তার স্কোর জেনারেল ক্যাটেগরির টপারদের থেকেও বেশি ছিল, কিন্তু সমস্যাটা হলো নিয়োগকারী সংস্থা তাকে জেনারেল ক্যাটেগরিতে স্থান দিতে রাজি হয়নি। মামলায় দুই পক্ষের যুক্তিগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছিল, যেহেতু প্রার্থী প্রিলিমসে একবার রিজার্ভেশনের সুবিধা নিয়েই নিয়েছেন, তাই পুরো নিয়োগ প্রক্রিয়া জুড়েই তাকে নিজের ক্যাটাগরিতেই থাকতে হবে। ওদের মতে তাকে জেনারেল লিস্টে ঢুকতে দেওয়া মানে সেই ডাবল বেনিফিট দেওয়া। অন্যদিকে সেই প্রার্থীর যুক্তি ছিল একেবারে সোজা সাপটা। মেন্স পরীক্ষার নম্বর তো মেধার ভিত্তিতে পাওয়া, আর মেধা তো মেধাই, তাকে ক্যাটাগরির বেড়াজালে আটকে রাখা যায় না। যে কোনো পরীক্ষার আসল উদ্দেশ্য তো সবচেয়ে মেধাবী প্রার্থীদের বেছে নেওয়া, তাই না? এই টানাপোড়েন যখন সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছাল, তখন বিচারপতি P.S. নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধ্যের বেঞ্চ একটা ঐতিহাসিক রায় ঘোষণা করে। আদালত খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দিল যে মেধাকে কোনোভাবেই সাইডলাইন করা যাবে না। রায় বলা হল, যদি মেন্স পরীক্ষায় কোনো প্রার্থীর স্কোর তাকে জেনারেল লিস্টের জন্য যোগ্য করে তোলে, তাহলে তাকে সেই অধিকার থেকে আটকানোটা হবে অসাংবিধানিক। মানে সোজা কথায়, মেধার রাস্তাকে বন্ধ করা যাবে না। আদালত রিজার্ভেশনের আসল ভূমিকাটা বোঝাতে গিয়ে একটা অসাধারণ উপমা ব্যবহার করেছে। তারা বলেছেন, রিজার্ভেশন হলো একটা প্রবেশদ্বার, কোনো দেয়াল নয়। এটা একটা ফ্লোর বা ভিত, কিন্তু কোনো সিলিং বা ছাদ নয়। এর মানে কি? মানে হলো, রিজার্ভেশন সুযোগ তৈরি করে দেওয়ার জন্য, কারো সম্ভাবনাকে আটকে দেওয়ার জন্য নয়। এটা একটা সাপোর্ট, একটা শুরু করার প্ল্যাটফর্ম দেয়, কিন্তু কেউ কতটা উঁচুতে উঠবে তার কোনো সীমা বেঁধে দেয় না। বেশ, রায়টা তো জানা গেল, কিন্তু আদালত কেন এমন রায় দিল? আসুন এর পেছনের সাংবিধানিক এবং যৌক্তিক কারণগুলো একটু ভেঙে চুরে দেখি। আদালত খুব স্পষ্টভাবে দুটো পরীক্ষার উদ্দেশ্য আলাদা করে দিয়েছে। দেখুন, প্রিলিমিনারি পরীক্ষা হলো একটা ছাঁকনি, মানে শুধু যোগ্যতা যাচাই আর ভিড় কমানোর একটা পদ্ধতি। কিন্তু মেন্স পরীক্ষা ওটাই হলো আসল মেধা যাচাইয়ের জায়গা। ফাইনাল সিলেকশন তো মেন্সের স্কোরের উপর ভিত্তি করেই হয়। তাই প্রথম ধাপে পাওয়া একটা সুবিধা দ্বিতীয় ধাপে এসে মেধার বিচারকে আটকাতে পারে না। দুটো ধাপের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। আর এই রায়ের মাধ্যমে আদালত সংবিধানের দুটো খুব গুরুত্বপূর্ণ ধারার মধ্যে একটা দারুণ ভারসাম্য তৈরি করেছে। একদিকে আছে আর্টিকেল 14, যা আইনের চোখে সবার সমান অধিকারের কথা বলে। মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই করা এই নীতিরই একটা অংশ। আবার অন্যদিকে আছে আর্টিকেল 16(4), যা অনগ্রসর শ্রেণীর জন্য রিজার্ভেশনের ব্যবস্থা করেছে। আদালত বুঝিয়ে দিয়েছে যে রিজার্ভেশনের ব্যবস্থা থাকলেও সেটা মেধার নীতিকে বাতিল করে দেয় না, দুটোকেই একসাথে চলতে হবে।
সুতরাং সুপ্রিম কোর্ট একেবারে জলের মতো পরিষ্কার করে দিয়েছে যে এটা কোনোভাবেই ডাবল বেনিফিট নয়, বরং এটা হলো সুযোগ পাওয়ার পর নিজের মেধা প্রমাণ করার একটা প্রক্রিয়া। প্রথম ধাপে সুযোগ, দ্বিতীয় ধাপে মেধার প্রদর্শন। একে দ্বৈত সুবিধা বলাটাই একটা মস্ত বড় ভুল। তো এই রায়ের পর বাস্তবে কি বদলাবে চাকরি প্রার্থীদের জন্য এবং সরকারি ক্ষেত্রে এর প্রভাবটা ঠিক কী হতে চলেছে? চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক। এই রায়ের প্রভাব কিন্তু বিশাল। দেশের প্রায় সমস্ত বড় বড় সরকারি চাকরির পরীক্ষার উপরেই এর প্রভাব পড়বে। যেমন ধরুন ইউপিএসসি মানে সিভিল সার্ভিস পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন রাজ্যের শিক্ষক নিয়োগের টিইটিস, আর এমন সমস্ত সরকারি পরীক্ষা যেখানে প্রিলিমস আর মেইনস দুটো ধাপ আছে, সব ক্ষেত্রেই এই নতুন নিয়ম কার্যকর হবে। তবে হ্যাঁ, একটা খুব জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। আদালত এটাও পরিষ্কার করে দিয়েছে যে যদি কোনো চাকরির বিজ্ঞাপনে বা নিয়োগের নিয়মে স্পষ্টভাবে লেখাই থাকে যে একজন প্রার্থীকে শুরু থেকে শেষ পর্যন্ত নিজের ক্যাটেগরিতেই থাকতে হবে, তখন কিন্তু এই রায়টা খাটবে না। কিন্তু যদি এমন কোনো নির্দিষ্ট নিয়ম না লেখা থাকে, তাহলে জেনারেল ক্যাটেগরির দরজা সবার জন্য খোলা থাকবে। সব মিলিয়ে দেখলে এই রায়টাকে আমাদের সংবিধানের দুটো মূল স্তম্ভ অর্থাৎ মেধা আর সামাজিক ন্যায়বিচার, এই দুটোর মধ্যে একটা দারুণ মেলবন্ধন হিসেবে দেখা যেতে পারে। আর এর সামাজিক প্রভাবও কিন্তু সুদূর প্রসারী। প্রথমত, এর ফলে সরকারি চাকরিতে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর প্রতিনিধিত্ব আরও বাড়বে। দ্বিতীয়ত, যখন মেধার সঠিক মূল্যায়ন হবে তখন পুরো নিয়োগ প্রক্রিয়াটাই আরও স্বচ্ছ আর ন্যায্য হয়ে উঠবে। তৃতীয়ত, কর্মক্ষেত্রে বৈচিত্র্য বাড়লে আমাদের গণতন্ত্র আরও মজবুত হবে। আর সব মিলিয়ে এটা সময়ের সাথে সাথে সামাজিক বৈষম্য কমাতেও সাহায্য করবে। তাহলে পুরো বিষয়টা যদি এক কথায় সারসংক্ষেপ করি, তা হল সুপ্রিম কোর্ট বেইসের কাঁটাটাকে একেবারে মাঝখানে এনে দিয়েছে। প্রিলিমসের সুযোগ আর মেন্সে মেধার জয়। রিজার্ভেশন দরজাটা খুলে দেবে, কিন্তু সেই দরজা দিয়ে নিজের গন্তব্যে পৌঁছানোর চাবিকাঠিটা হবে নিজের মেধা আর কঠোর পরিশ্রম। এখন শেষ প্রশ্নটা হলো, এই রায় কি সত্যিই মেধা আর সামাজিক ন্যায়বিচারের মধ্যে সেই নিখুঁত ভারসাম্যটা স্থাপন করতে পারল? এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আপনার কী মত? ব্যাপারটা কিন্তু আমাদের সবাইকে ভাবার জন্য একটা নতুন দিক খুলে দিল।